ইডি, সিআইডি যেভাবে একের পর এক নোটিশ দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কি মনে হচ্ছে? তাকে কি ঘেরা হচ্ছে? যে কোনো দিন গ্রেফতার? কিচ্ছু ঘেরা হয়নি। অভিষেক যা করেছে, অভিষেক তো এই নির্বাচনী প্রচারের প্রত্যেকটা জায়গায় গেছে। প্রত্যেকটা জায়গায় গিয়ে ওর কমন বক্তব্য হচ্ছে যে ডিজে বাজাবো, মানে সোজা কথায় 4 তারিখ দুপুর 12টার পর মেরে ফাটিয়ে দেবো, 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 পুড়িয়ে দেবো। এই তো অভিষেকের ভার্সন ছিল। প্রত্যেকটা থানায় অভিষেকের নামে এফআইআর হওয়া উচিত, এবং প্রত্যেকটা থানায় অভিষেককে ডেকে ইন্টারোগেট করা উচিত। এখনো কিচ্ছু হয়নি অভিষেকের সঙ্গে। আমি বলছি এই এই যে মেমারি, যেখানে আমার বন্ধু মানব গুহ জিতেছে, তো আমরা তো কাউন্টিং সেন্টারে আছি, আমি এয়ারো টেবিলে নিজে ছিলাম। আমাদের কাছে ফোন টোন নেই, সব কিছু জমা দিয়ে বাইরে তারপর তো ভেতরে ঢুকতে হয়েছে। তো কোনো কমিউনিকেট হচ্ছে না। এবার যখন মোটামুটি ওই 14-15 রাউন্ড হচ্ছে, মানে একদম লাস্টের দিকে, লাস্ট দুটো রাউন্ডে কাউন্ট হচ্ছে, তো মোটামুটি সারা রাজ্যের ট্রেন ততক্ষণে ক্লিয়ার, দুপুর 2:30-3টে বেজে গেছে, এবং মেমারিতেও জিতছি সেই জায়গাটা ক্লিয়ার হয়ে গেছে। তৃণমূল যারা আছে তারা ভয়ে কাউন্টার সেন্টার ছেড়ে পালিয়ে গেছে। আমরা বারবার রিকোয়েস্ট করেছিলাম যে ভাই তোমরা বসে থাকো শেষ অবধি। তো 15 রাউন্ড হওয়ার পরেই ভিভিপ্যাট কাউন্টিংয়ের সময় ওরা কেউ ছিল না। তো তখন কি হয়, ওই পুলিশ টুলিশ যারা আছে ওখানে তারা চলে আসে কাছাকাছি। তো তাদের কাছে ফোন টোন আছে। তো তাদের একজন খবর দিল যে দাদা মেমারিতে কিন্তু খুব গন্ডগোল শুরু হয়ে গেছে, খুব ভাঙচুর মারপিট হচ্ছে। তো আমি মানবকে বললাম, ও ক্যান্ডিডেট এদিক ওদিক করছে যেরকম হয়েছে, আর ওর কাছেও ফোন নেই। তো ওর একটা পার্সোনাল সিকিউরিটি দিয়েছিল, মানে এই কাউন্টিংয়ের দুদিন আগে থেকে একটা পার্সোনাল সিকিউরিটি দেওয়া ছিল ওকে, পুলিশের তরফ থেকে। তো ও এই পুলিশদের রিকোয়েস্ট করলো যে এই পার্সোনাল সিকিউরিটিটাকে ডাকো, ওর কাছে আমার ফোনগুলো আছে। এবার মানব ফোন করে জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, কি হয়েছে। তখন ওখানকার যারা, মানে মেমারিতে যাদেরকে ফোন করছে, তারা বলছে যে দাদা এখানে ওই অভিষেক ব্যানার্জি যেদিনকে এসে বলে গেল যে 4 তারিখ 12টার পর ডিজে বাজাবো, এরপর মানে তার আগে কিন্তু তৃণমূলের নেতারা একটু গুটিয়েছিল। এবার তারা মানে রীতিমতো বাড়িতে গিয়ে সাদা থান পাঠিয়ে দিয়েছে, মানে মেমারির যারা আছে, বা মানে মারধর তারা করেছে, বা যেরকম যা করার করেছে। এইবার মানুষের রাগটা তো আছে, তারা গিয়ে তাদেরকে পিটিয়ে দিচ্ছে। তার মানে মেমারির অশান্তির ঘটনার মূল যদি কেউ চালিকা শক্তি হয় সেটা অভিষেক ব্যানার্জি। তাহলে আমার শান্ত এলাকাকে যদি অশান্তি, আর মেমারিতে কিন্তু এরকম রাজনৈতিক হিংসার খবর খুব একটা আগে ছিল না, তার মানে সেই শান্ত মেমারিকে অশান্ত করে দিয়ে চলে এলো অভিষেক ব্যানার্জি। তাহলে এই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে থানায় এফআইআর হওয়া উচিত না? তাকে ওখানে ডেকে ইন্টারোগেট করা উচিত না? অভিষেক ব্যানার্জির এখনো কিছুই হয়নি, লোকে বলছেন ওকে অ্যারেস্ট করছে না কেন। আমি বলবো তো অ্যারেস্ট করলে অভিষেক ব্যানার্জিকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে, ও তো জেলে যাবে, তারপর আমার আপনার ট্যাক্সের পয়সায় ও বসে বসে আরামসে জেলের ভাত খাবে। ওটা ও ডিজার্ভ করে না। ও যে অসভ্যতাটা করেছে, ও যে বদমাশিটা করেছে, শয়তানিটা করেছে, ওকে এখন ছ্যাঁচড়ানো উচিত। যে জিনিসটা চলছে, আজকে সিআইডি যাচ্ছে, বাড়ি পৌঁছে যাচ্ছে, নোটিশ দিচ্ছে, কাল ইডি যাচ্ছে, পরশু ডাকছে, এটা আগামী 6 মাস 1 বছর করা উচিত। অভিষেক ব্যানার্জি বোঝা উচিত রাজনীতি অত সহজ জিনিস নয়। আমি ক্ষমতার দম্ভে সেটার মিস ইউজ করবো আর মানুষকে এইভাবে করব, এই চোখের জলের মূল্য ওকে চোকাতে হবে। এখনো কিচ্ছু হয়নি অভিষেকের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে এই অবস্থা, মানে তার পরিণতি কি? এখন কি করবেন তিনি? কি মনে হচ্ছে তোমার? মমতা বন্দ্যোপাধ্যায়ের একটাই পরিণতি, কালীঘাটের সামনে বাটি হাতে বসে থাকতে হবে। ও 15 বছর ধরে আর অভিষেক মিলে যে পাপটা করেছে না, এর বাইরে ওর কোনো অপশান নেই। পাপ দেখো কারোর বাপকে ছাড়ে না। যদি গায়ের জোরেই সবাই সব কিছু করে ফেলতো না, তাহলে এই মুসলিনি, হিটলার এরা পৃথিবী থেকে কোনোদিন মুছে যেত না। সবাইকে একদিন পাপের স্বীকার করতেই হবে। আর ওই স্বর্গ নরকের যে কনসেপ্ট আছে, আমি বিশ্বাস করি এই পৃথিবীতেই স্বর্গ আছে, এই পৃথিবীতেই নরক আছে। আমি যদি ভালো কাজ করি, আমি যে স্বর্গ সুখ বলে এই পৃথিবীতে ভোগ করে যাব। আর আমি যদি অন্যায় করি, আমাকে সেই নরক যন্ত্রণাটা ভোগ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করেছে সেটা ভুল নয়, অন্যায় নয়, সেটা পাপ। এই যে একটা মহিলা, আমরা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে 2011-এ কেন ভোট দিয়েছিলাম? একটা দিদির মতো চরিত্র, মানে দিদি আমাদের বাড়িতে যাদের বড় দিদি আছে, আমরা কি একটা মায়ের মতো সম্পর্ক হয়ে যায়। মা অনেক সময় ছোট বাচ্চাদের দিয়ে থাকে, দিদির সঙ্গেই কিন্তু সেই বন্ডিংটা হয়। তো সেই ভালোবাসা মা বা দিদির জায়গা থেকেই তাকে দেখেছিলাম। তো সেই মহিলা, যখন একজন মহিলা এখানে হচ্ছেন, তার বক্তব্য হচ্ছে ওর ক্লায়েন্টের সঙ্গে পেমেন্ট নিয়ে ঝামেলা হয়েছে, সেই জন্য এটা হয়েছে। আচ্ছা আমি ধরে নিলাম কথাটা সত্যি, কিন্তু তা বলে যাকে প্রস্টিটিউশন করে তার জীবিকা নির্বাহ করতে হয়, তার অন্য কোনো অপশান নেই, তা বলে কেউ তাকে করার অধিকার কারোর আছে? নো মিন্স নো। যখন ওই হাঁসখালিতে একটা মেয়ে তৃণমূল নেতার লালসার শিকার হলো, এবং তাকে ওই প্রেগনেন্ট অবস্থায় দিয়ে একদম ফেলে দেওয়া হলো, মানে কতখানি নির্মম জায়গা।
সেখানে মমতা ব্যানার্জির কথা হচ্ছে ওর তো লাভ অ্যাফেয়ার ছিল। তাহলে যিনি মহিলা হয়ে মহিলাদের এই চরম অন্যায়ের বিরুদ্ধে কোনো কিছু করছেন না, বরং যারা অন্যায় করছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছেন, তিনি পাপ করেছেন। দাদা, 1 মাসের মধ্যে তৃণমূলটা শেষ হয়ে গেল? মানে এর আগে তো কংগ্রেসও হেরেছে, এর আগে তো বামেরাও হেরেছে, সিদ্ধার্থবাবু হেরেছে, বুদ্ধবাবু হেরেছেন, জ্যোতিবাবু হেরেছেন। 1 মাসের মধ্যে দলটা শেষ হয়ে গেল। যতই সাইনবোর্ড আমরা ওই দুটো দলকে বলি, তারা কিন্তু এখনো তাদের অস্তিত্ব বজায় রেখেছে। কিন্তু তৃণমূলের কি মনে হচ্ছে? আপনি যদি আমার 2022 সালের এপ্রিল মে মাসের দিকের ভিডিও দেখেন, 2022 সালের কথা বলছি, তখন আপনি দেখতে পাবেন যে আমি তখন বলে দিয়েছিলাম যে মানে তখন কেউ ভাবতে পারেন না যে এই রাজ্য থেকে তৃণমূল যেতে পারে, তৃণমূলের বিরুদ্ধে লড়াই করা যেতে পারে। আমি তখন বলেছিলাম যে এই দলটাকে একবার আপনারা সবাই মিলে হারিয়ে দিন, দেখবেন এই দলটার পতাকা ধরার কেউ লোক থাকবে না। আমি 2022-এ বলেছিলেন? 2022-এর মার্চ এপ্রিলের ভিডিও আপনি দেখে নিন, এখনো ইউটিউবে আছে। এই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত রাগ তোমার। হ্যাঁ, তার 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 কারণটা হচ্ছে, না ব্যাপারটা খুব সিম্পল ছিল। আমরা কি দেখি, কোনো একটা রাজনৈতিক দল তৈরি হয়, তার একটা নীতি আদর্শ থাকে। এবার সেটা আমি পছন্দও করতে পারি, অপছন্দও করতে পারি, কিন্তু সেটা বেশ করেই পুরো রাজনৈতিক দলটা তৈরি হয়। এবার তারপর তারা মানুষের কাছে যায়, গিয়ে মানুষকে বলে যে তোমরা আমাকে ভোট টোট দাও। এবার মানুষ যখন ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসে, ক্ষমতায় আসার পর সেই ক্ষমতার মধুভাণ্ডটা খাওয়ার জন্য কিছু দুষ্কৃতী সেই দলটার সঙ্গে জুটে যায়। এখন সেই দলটাই টিকে থাকে যারা এই দুষ্কৃতিগুলোকে দল থেকে আলাদা করে, সরকার থেকে আলাদা করে, তাদের শাস্তির ব্যবস্থা করে। তো মানুষ কি দেখে যে এদেরকে শাস্তির ব্যবস্থা করেছে, তার মানে এরা রেক্টিফিকেশনের চেষ্টা করেছে, চুরির প্রশ্রয় দিচ্ছে না, দলটা কন্টিনিউ করে। আর যদি না করে সেই দলটা মিটে যায়। যেমন উদাহরণ হচ্ছে লালু প্রসাদ যাদবের আরজেডি। ঠিক আছে, এরা চোরগুলোকে ধরার ব্যবস্থা করেনি, আজকে দলটা মুছে যাচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেস একটা অদ্ভুত দল, যাদের না ছিল নীতি, না ছিল আদর্শ। এখানে একটাই সিস্টেম ছিল, কিছু করাপ্টেড লোক এক জায়গায় এসে এই দলটাকে চালাচ্ছিল, পুরো দলটাই করাপ্টেড। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস তৈরি করলো এবং মানুষ ভোট দিল কেন? একটাই এজেন্ডা, সিপিএমকে সরাতে হবে। কংগ্রেসের সঙ্গে সিপিএমের সেটিং আছে, ওদের দিয়ে হবে না। আর সিপিএম এখানে প্রচুর অত্যাচার করছে, অন্যায় করছে, সিপিএমকে সরাতে হবে। তাহলে যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমকে সরিয়ে দিল 2011-তে, সেদিনকেই কিন্তু যে মিশনের জন্য তৃণমূল কংগ্রেস ছিল সেটা শেষ হয়ে গেল। এরপর তাহলে বাকি কী রইলো? বাকি ছিল এই ক্ষমতাটাকে অপব্যবহার করে লুটে পুটে খাওয়া। তো সেটা এরা কন্টিনিউ করেছে, কিন্তু যাদের নীতি নেই, আদর্শ নেই, লুটে পুটে খেয়ে এইরকম দুর্নীতি করে যাবে, তাদেরকে তো মুছে যেতেই হবে। আর এই যে এত মানুষ এদের সঙ্গে ছিল, তার একটাই কারণ, তৃণমূলে থাকলে চুরি করা যায়, দেদার চুরি করা যায়। তো যেদিনকে চুরি করার সুযোগটা চলে যাবে, সেদিনকে আর সেই মানুষগুলো থাকবে না, পতাকা ধরার লোকও থাকবে না। এবার আপনারা বলবেন যে ভোটারের মধ্যে একটা বড় অংশ ভুয়ো ভোটার ছিল, সেটা এসআইআরে প্রমাণিত হয়েছে। তো সেই মৃত মানুষ, আমাদের স্বর্গীয় সঙ্গীত শিল্পী নেমে এসে তো আর ভোট দিতে পারবে না, সুতরাং সেই ভোট তো এমনিই গায়েব হয়ে গেছে। আর বাকি ছিল মুসলিম ভোট। তো মুসলিমরা কিন্তু খুব চালাক, তারা জানে যে আমাদের এখানে থাকতে গেলে কিছু ব্যাপার আছে, তো কোন দিকটায় গেলে আমাদের সুবিধা আছে। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় এদেরকে ভুল বুঝিয়ে রেখে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে মুসলিমের ক্ষমতায়ন কোনটা, যে তুমি মাথায় ফেস টুপি পরে বাইক নিয়ে যাবে, তোমাকে পুলিশ কিচ্ছু বলার ক্ষমতা রাখবে না। আর একটা হিন্দুর ছেলে সে যদি বিনা হেলমেটে যায়, পুলিশ তোকে ফাইন করবে। তো মুসলিম ভাবছে যে আরে বাপরে, আমাকে তো বিশাল পাওয়ার দিচ্ছে, দেখো ওকে হেলমেট পরে যেতে হচ্ছে মুখ ঢেকে, আর আমি বুক চিতিয়ে ফেস টুপি পরে যাচ্ছি, এটাই ক্ষমতা। কিন্তু এরা এটা বুঝতে পারছে না যে মমতা বন্দ্যোপাধ্যায় কত এদের ক্ষতি করে দিচ্ছে। এই যে হেলমেটটা পরার কথা বলা হয়, এটা কি কে কোন ধর্মের কার মুখ সেটা তো নয়। ভাই, তোমার যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তোমার হেলমেটটা থাকলে তোমার মাথাটা বেঁচে যাবে, তুমি প্রাণে বেঁচে যাবে। আর না থাকলে ওই ফুটপাতে বা রাস্তায় দরম করে পড়বে, মাথাটা হিট হবে, তুমি মরে যাবে। তাহলে এই যে মুসলিমটা যে বাইক নিয়ে যাচ্ছে ফেস টুপি পরে, হেলমেট নেই, সে যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট করে, তার মানে তো তার মৃত্যু হবে। মানে কত বড় ঝুঁকির মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বুঝিয়ে ঢুকিয়ে দিয়েছে। বাট এনিওয়ে, এই যে মুসলিমদের ক্ষমতায়নের ব্যাপারটা যে ভুল বুঝিয়ে করো, এটা মমতা এতদিন করেছে, ওর সঙ্গে ছিল। এখন এরা খুব ভালো করে বুঝে গেছে যে মমতার দ্বারা আর হবে না। ফলতার নির্বাচন দেখিয়ে দিয়েছে যে ওরা কিন্তু পলিটিক্যাল জায়গাটা চেঞ্জ করে নিয়েছে, সিপিএমকে ভোট দিতে শুরু করেছে। এবার যেটুকুনি 4% ভোট তৃণমূল পেয়েছে বা কংগ্রেস 6% মতো ভোট পেয়েছে, মুসলিমরা একটু কনফিউজ ছিল যে সবে সবে চেঞ্জ করছে, তো কার দিকে যাব। পরের যে দুটো বাই ইলেকশন আছে না, নন্দীগ্রাম আর রেজিনগর, দেখবেন 100% মুসলিম বামেদের দিকে যাবে, কেননা বুঝে গেছে বামেদের সঙ্গেই এখন বিরোধী জায়গাটা আছে। তার মানে এই মুসলিমরাও আর মমতা ব্যানার্জিকে ভোট দেবে না, তাহলে মমতা ব্যানার্জির কাছে তো কিছু থাকবে না, এটা খুব স্বাভাবিক। কিছুদিন আগে তিনি ওই অভিযোগটা করেছেন বা দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশে
জঙ্গি গোষ্ঠী যোগ আছে, কেউ অভিযোগ করছেন বা দাবি কাকলি ঘোষ দস্তিদার। এটা তো একটু চোখ কান খোলা রাখলেই বোঝা যাবে। আমি বলছি, মমতা ব্যানার্জি যখন হেরে গেলেন তখন বাংলাদেশের একজন বললেন যে মমতা ব্যানার্জি, আপনি হেরে গেছেন তো কি হয়েছে, আপনি দিল্লি গিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করুন, বাংলাদেশের 17 কোটি মুসলমান আপনার সঙ্গে আছে। ঠিক তার পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে স্টেটমেন্ট হচ্ছে, আমি তখন ফ্রি বার্ড, আমি দিল্লিতে গিয়ে করব। কোথাও গিয়ে একটা দুটো দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে না? আমরা এখানে দেখেছি, মানে মমতা ব্যানার্জির নিয়ে কেউ সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছে, তাকে অ্যারেস্ট ফ্যারেস্ট করে, মানে সেটা হয়তো এমন কিছু অপমানজনক নয়, একটু তো মজা করেই কেউ করেছে, অ্যারেস্ট করে করে কত কি কেস দিয়ে কত ধারা দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে একজন মমতা ব্যানার্জিকে বলছে তুমি এখানে চলে এসো, তোমাকে আমি বিয়ে করে নেবো। তৃণমূলের মুখে টু শব্দ নেই। বহুবার মমতা ব্যানার্জিকে ওখানকার যে মূলন ফুলানো ওদের যেসব হয় আর কি, তারা বলেছে যে তুমি পশ্চিমবঙ্গকে ভারতবর্ষ থেকে আলাদা করে দাও, আমরা একটা অখণ্ড বাংলাদেশ বাংলাস্তান তৈরি করব। তো একজন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী তিনি তো বলবেন যে ভাই আমার সঙ্গে মোদির ঝামেলা আমি বুঝে নেবো, তুই কোন হরিদাস পাল আমার দেশ ভাঙার কথা বলছিস, টুঁটি ছিঁড়ে নেবো জানিস। বা তিনি যদি সেটা নাও বলেন, তিনি সরাসরি প্রধানমন্ত্রীকে বলেন, প্রধানমন্ত্রী আপনার সঙ্গে আমার রাজনৈতিক লড়াই আছে, কিন্তু দেখুন আমার দেশ ভাগের কথা বলছে, এটা তো আমার এখতিয়ারের বাইরে, আপনি আপনার ডিপ্লোম্যাসি নিয়ে এটা নিয়ে করুন। মমতা ব্যানার্জি কোনোদিন এরকম কোনো স্টান্স দেখা গেছে? সব থেকে রিসেন্ট যেটা হলো, এই যেটা নিয়ে এফআইআরও হয়ে গেছে মমতার নামে, ধর্ণা মঞ্চে গেছেন, সেখান থেকে উনি এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে একটা কথা বলছেন। আমি যুক্তির খাতিরে ধরে নিলাম মমতা বন্দ্যোপাধ্যায় 100% সত্যি কথা বলছে, কিন্তু যখনই আমরা মন্ত্রিত্ব নিই বা এগুলো করি, আমাদের সংবিধানের শপথ নিতে হয়, আমাদের মন্ত্রগুপ্তির শপথ নিতে হয়। যে রাজনীতি এমন একটা জিনিস, এমন কিছু কিছু ক্রুশিয়াল সিদ্ধান্ত আমাকে নিতে হবে যেটা আমি ওপেন বলতে পারি না, সেটাই তো মন্ত্রগুপ্তির শপথ। তাহলে তিনি সেটাকে ভঙ্গুর করছেন, ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন যে আমি বলে দিলে কিন্তু এই হয়ে, এই যে জায়গাটা, তার মানে উনি কোথাও না কোথাও একটা এটার সঙ্গে যোগসাজশ রয়েছে। এবং আরও গুরুত্বপূর্ণ জিনিস দেখুন, কিছুদিন আগে পশ্চিমবঙ্গে একজন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি এসেছিলেন, যেহেতু আন্তর্জাতিক ব্যাপার আমি নামটা বলছি না, এবং তিনি এসে একটা মিশনারি সংস্থার সঙ্গে মিটিং করে গেছেন। ঠিক তার দুদিন আগে ওই মিশনারি সংস্থা থেকে দুজন নান এসে হঠাৎ করে কালীঘাটে চলে এসেছিলেন। কোথাও কি কাকতালীয়? যখনই কোনো মুশকিলে মমতা ব্যানার্জি পড়ে যায়, এই দেশে অনেকগুলো পাপ্পু আছে, কেউ বিহারের পাপ্পু, কেউ পশ্চিমবঙ্গের পাপ্পু, কেউ উত্তরপ্রদেশের পাপ্পু, আর সব থেকে বড় দিল্লিতে একটা এদের সবার বড় পাপ্পু বসে আছে। যখনই মমতা ব্যানার্জি পড়ে যাবে, এদের বিরুদ্ধে কিন্তু মমতা ব্যানার্জি লাগাতার বলে যায়, কিন্তু এরা পাশে চলে আসে, ঠিক পাশে চলে আসবে। অখিলেশ যাদব কালীঘাটে এসে আমি কারোর নাম নিচ্ছি না, কিন্তু আমি এই নামগুলো বলছি তাহলে লোকে বুঝে যাবে। তাহলে কোথাও না কোথাও কিছু না কিছু কানেকশান আছে, নাহলে এত জিনিস হয় না। এবং সব থেকে বড় কথা, এই যে ফেন্সিংটা ছিল, এই ফেন্সিংটা করা দরকার আমরা সকলে বুঝছি ভারত বাংলাদেশ বর্ডারে। এবং সেটা করতে যে বিশাল কিছু করতে হবে তা কিন্তু নয়, এই সরকার এসেই যে তড়িৎ গতিতে করছে এবং সেখানে হচ্ছে, সেটা কাজ শুরু হয়ে গেছে। তার মানে 15 বছরে এটা আরামসে হাসতে হাসতে করা যেত। মমতা ব্যানার্জি গায়ের জুড়ে এটা করতে দেয়নি কেন? রাস্তাটা খোলা রেখেছে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কিছুদিন আগে বাংলাদেশে নির্বাচন হলো, ওখানে বিএনপি ক্ষমতায় এলো, কিন্তু যেটা পশ্চিমবঙ্গের বর্ডার সংলগ্ন সব জামাতিদের দখলে। আবার পশ্চিমবঙ্গে নির্বাচন হলো, বিজেপি ক্ষমতায় এলো, কিন্তু বর্ডারের যে আসনগুলো ম্যাক্সিমামই মমতার দখলে। তার মানে কি ওই ফেন্সিংটা দেওয়া হয়েছিল না এই যারা স্লিপার সেল আছে, যারা আরামসে এদেশ ওদেশ করতে পারে, যারা ওদেশে জামাতিদের জেতাচ্ছে, তারা তৃণমূলদের জেতাতে সাহায্য করছে। তাহলে এই জামাতিদের সঙ্গে তৃণমূলের যে একটা কোথাও গিয়ে সম্পর্ক আছে। এবং দেখুন বাংলাদেশ থেকে যে রিয়াকশন আসছে এখানে বিজেপি জেতার পর, বাংলাদেশের তো কোনো লেনা দেনা নেই, কিন্তু বাংলাদেশ যেভাবে বুক চাপড়ে কাঁদছে যেন ওদের দেশে কিছু একটা হয়ে গেছে। তাহলে কোনো না কোনো রিলেশন না থাকলে তো এটা হয় না। মমতা ব্যানার্জির সঙ্গে জামাতি, ডিপ স্টেট, অনেক কিছুর অনেক যোগাযোগ আছে, বারবার শুনছি। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা নিয়ে বিস্তারিত এনআইএ তদন্ত অবশ্যই হওয়া উচিত।